বিসমিল্লাহির রহমানির রহিম। কাশীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার অনলাইন ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তোমরা সবাই নিশ্চয়ই অবগত আছো, তোমাদের এবার এই অষ্টম শ্রেণীর যে বোর্ড পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা বাতিল করে তোমাদের বর্তমানে ক্লাস ভিত্তি অষ্টম শ্রেণীর যে অ্যাসাইনমেন্টের ভিত্তিতে তোমাদেরকে পরবর্তী ক্লাসে উত্তোলনের সরকারের নতুন যে সিদ্ধান্ত নিছে তার ধারাবাহিকতায় আজকে আমি আমার ক্লাসটা করাবো। সেই অনুকরণে আমি আজকে তোমাদেরকে এই সপ্তম অধ্যায়ের পৃথিবী ও মহাকর্ষ এই অধ্যায়টা নিয়ে তোমাদেরকে আলোচনা করব। এই অধ্যায়ের আগে একটা ক্লাস হয়েছে, আজকে এটা দ্বিতীয় ক্লাস। এই দ্বিতীয় ক্লাসে আমি যে জিনিসগুলো নিয়ে তোমাদেরকে আলোচনা করব সেই এখানে দুইটা জিনিসে আছে, একটা হচ্ছে অভিকর্ষ আর একটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। আসো আমরা যদি অভিকর্ষ কাকে বলে সেটা, বা অভিকর্ষর আরেকটা নাম হচ্ছে মধ্যাকর্ষণ বল, যেটাকে আমরা অভিকর্ষজ বলি। অভিকর্ষ কাকে বলে? অভিকর্ষ ব্যাখ্যা করতে গেলে তোমাকে এখানে প্রথমে পৃথিবীকে নিতেই হবে, আর পৃথিবীকে নেওয়ার পরে তুমি পৃথিবীর উপর অন্য যে কোনো একটা বস্তু নিলে পৃথিবী আর ওই বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা, সেই আকর্ষণ বলটাকে বলবো অভিকর্ষ। তাহলে আমরা কি বলি, ধরো এটা যদি একটা পৃথিবী হয় আর পৃথিবীর উপর আমি যে কোনো একটা বস্তু নিলাম, তাহলে এই যে পৃথিবী আর এই যে বস্তুটা, এই দুইটা বস্তুর, এই পৃথিবী আর এই বস্তুটার মধ্যে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটাকে আমরা বলবো অভিকর্ষ। এরপরে আসো অভিকর্ষজ ত্বরণটাকে। অভিকর্ষজ ত্বরণটা হচ্ছে অভিকর্ষজ বলের প্রভাবে কোনো বস্তুর যদি বেগ বৃদ্ধি পায়, তাহলে সেই বেগ বৃদ্ধি পাইলে সেই বেগ বৃদ্ধিকে বলে, বেগ বৃদ্ধির ওই হারটাকে বলে অভিকর্ষজ ত্বরণ। ধরো আমি পৃথিবী থেকে উপরে একটা বস্তু নিয়ে গেলাম, ওই বস্তুটাকে তুমি যদি মুক্তভাবে পড়তে দাও তাহলে এই বস্তুটাকে পৃথিবী তার দিকে আকর্ষণ করবে। আকর্ষণ করলে এই বস্তুটা নিচের দিকে পড়তে থাকবে, পড়তে থাকলে এই বস্তুর একটা বেগ বৃদ্ধি পাবে। তো ওই বেগ বৃদ্ধির হারটাকে আমরা বলবো ত্বরণ। মানে ব্যাগের বৃদ্ধিটাকে সময় দিয়ে ভাগ করলে আমরা যা পাবো সেই বেগ বৃদ্ধিটাকে বলে অভিকর্ষজ ত্বরণ। আর অভিকর্ষজ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করে? জি দ্বারা। দেখো আমরা যদি এখন আজকে অভিকর্ষজ ত্বরণটা ব্যাখ্যা করতে যাই, সে অভিকর্ষজ ত্বরণ ব্যাখ্যা করতে গেলে আমাদেরকে কি কি করতে হবে। দেখো আমি যদি একটি বস্তু নিই, ধরো আমি বললাম ধরা যাক এম একটা, যেটা পৃথিবীর ভর, এমটা নিলাম একটা পৃথিবীর ভর, পৃথিবীর ভর। আরেকটা ছোট হাতের এম ধরলাম, এটা দিচ্ছি, এটা হচ্ছে পৃথিবীর উপর অন্য একটা বস্তু। এরপরে ধরো ডি, ডিটা হচ্ছে পৃথিবী আর এ বস্তুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে পৃথিবী ও বস্তুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে পৃথিবী আর বস্তুর মধ্যবর্তী দূরত্ব ডি। এরপরে আমরা যদি এই জিনিসগুলোকে মহাকর্ষের সূত্র অনুসারে, যেটা তোমাদেরকে অলরেডি আরেকটা ক্লাসে আলোচনা করা হচ্ছে, মহাকর্ষের সূত্রটা হচ্ছে F সমান G m1 m2/d স্কয়ার। আমি যদি এই সূত্র অনুসারে এটাকে ব্যাখ্যা করতে যাই, তাহলে মহাকর্ষের সূত্র অনুসারে মহাকর্ষের সূত্রানুসারে
অভিকর্ষটা তখন হবে F সমান g ইন্টু, এখানে দুইটা বস্তু আগে আমরা মহাকর্ষের মধ্যে একটা m1 আর একটা m2, এখানে বস্তু একটা হচ্ছে পৃথিবী মানে বড় হাতের m, আর একটা হচ্ছে অন্য বস্তুটা হচ্ছে এখানে পৃথিবীর উপর বস্তু, এটাকে আমরা ধরছি ছোট হাতের m, আর দূরত্বটাকে ধরছি d, তাহলে এটা হবে d স্কয়ার। এরপরে দেখো আমরা বলের আরেকটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে বলের সূত্র অনুসারে যদি অভিকর্ষ লিখি আমরা, তাহলে বলের সূত্র অনুসারে অভিকর্ষটা হচ্ছে F সমান mg, যেহেতু বস্তুটা উপর থেকে নিচের দিকে আসতেছে তাহলে অভিকর্ষটা হবে F সমান mg। এখন দেখো এখানে দুইটা F আছে, দুটোটাই অভিকর্ষ, তাহলে আমরা এখন যদি এই অভিকর্ষটার দুইটা বলের মধ্যে তুলনা করি তখন আমরা কি পাই? দেখো তখন পাওয়া যায় mg সমান g ইন্টু m ইন্টু n বাই d স্কয়ার, বা g সমান নিচে হচ্ছে d স্কয়ার ইন্টু m আর উপরে হচ্ছে g m n m। এখন দেখো এই m কাটা যায়, তাহলে g থাকে কি, g সমান g m বাই d স্কয়ার। তাহলে আমরা এই জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, যেটাকে আমরা অলরেডি বলছি জিকে আমরা অভিকর্ষজ ত্বরণ বলা হয়, মানে জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণের একটা সংক্ষিপ্ত রূপ, মানে অভিকর্ষজ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই জিটা প্রকাশ করতে আমার কি কি লাগে? মহাকর্ষীয় ধ্রুবকের মান, যেটা নির্দিষ্ট, পৃথিবীর যে কোনো জায়গায় যাও তুমি মানটা নির্দিষ্ট, আর এমটা হচ্ছে পৃথিবীর ভর, সেটাও নির্দিষ্ট, আর ডি হচ্ছে দূরত্ব। তাহলে এই যে পৃথিবীর উপর, ধরো পৃথিবীর দূরত্বটা এখানে নির্ধারণ করে, এই পৃথিবীর উপর তুমি যদি যে কোনো জায়গায় যাও তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুটার দূরত্ব কতটুকু আছে সে দূরত্বের উপর নির্ভর করে কিন্তু জির মানটা বের করা হয়। আর এইখানে আমরা এর আগে যেটা আমি ব্যাখ্যা করছি অভিকর্ষজের মধ্যে পৃথিবী আর ওই বস্তুর দূরত্ব, ওটাকে বলে অভিকর্ষ। তাহলে পৃথিবীর এই দূরত্বটা নির্ণয় করে কোত্থেকে? পৃথিবীর পিঠ থেকে না, পৃথিবীর কেন্দ্র থেকে। তাহলে এখানে দূরত্বটাও হবে পৃথিবীর কেন্দ্র থেকে। পৃথিবীর কেন্দ্র থেকে যে বস্তুটা তুমি অভিকর্ষজ ত্বরণ বাইর করবা সেই বস্তুটা কতটুকু দূরে আছে তুমি যদি সেই জিনিসটা জানো, তাহলে ওই স্থানে তুমি অভিকর্ষজ ত্বরণের মান বের করা তোমার জন্য সহজ হবে। এখন দেখো এই যে আমরা অভিকর্ষজ ত্বরণের মানটা এখানে আমরা ব্যাখ্যা করলাম, জির মানটা আমরা বের করলাম, জি সমান জি এম বাই ডি স্কয়ার। জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে পৃথিবীর ভর, আর ডি হচ্ছে পৃথিবীর ওই বস্তুটার, যে বস্তুটার আমরা যে জায়গায় আমরা ত্বরণ বের করব সে জায়গার দূরত্ব। কিন্তু এখানে আমি অন্য আরেকটা বস্তু নিচ্ছি, সেই বস্তুটা কিন্তু এই সূত্রের মধ্যে নেই, আছে নাই। এই কারণে এই অভিকর্ষজ ত্বরণের বেলায় ওরা এখানে বলা আছে কি, দেখো অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, বস্তুর কিসের উপর নির্ভর করে না, ভর, যেহেতু এখানে বস্তুর কোনো ভর নেই, পৃথিবীর ভর ধ্রুবক, আর তাই পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব ডি এর উপর নির্ভর করে। পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্বটা কতটুকু সেটার উপর নির্ভর করে এখানে অভিকর্ষজ ত্বরণের মানটা বের করা হয়। এই জন্য বলা হয়েছে জি এর মান বস্তু নিরপেক্ষ কিন্তু স্থান নিরপেক্ষ নয়। বস্তুর মান, জি এর মান অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের মান বস্তু নিরপেক্ষ, মানে কোনো বস্তুর উপর নির্ভর করে না, কিন্তু স্থান নিরপেক্ষ নয়। কারণটা কি? তুমি যে স্থানে নিয়ে যাবা, যে স্থানের অভিকর্ষজ ত্বরণের মান বের করবা, সে স্থানটা পৃথিবী থেকে যদি দূরত্ব বেশি হয় তাহলে তার অভিকর্ষজ ত্বরণের মান কম হবে, আর সেই স্থানটা যদি পৃথিবীর কেন্দ্র থেকে কাছে হয় তাহলে
অভিকর্ষজ ত্বরণের মান বেশি হবে। আসো আমরা যদি পৃথিবীর কোনো স্থানের জি এর মান বের করতে হয় তখন আমার দূরত্বটা আমার কীরকমভাবে আমাকে ধরতে হবে। দেখো আমরা যদি পৃথিবীর আকারের উপর আলোচনা করি, দেখো পৃথিবীর আকারটা কিন্তু গোলাকার নয়। আমরা জানি পৃথিবীর দুই মেরুতে কিঞ্চিত চ্যাপ্টা, অর্থাৎ একটু ভিতরে, কমলা লেবুর মতো একটু ভিতরের দিকে। তখন ওই দুই জায়গার দূরত্ব কেন্দ্র থেকে কিন্তু কম। এই কারণে দূরত্ব কম হওয়ার কারণে আমি যখন দূরত্বটা এখানে কম বের করব, আর এই দুইটা যেহেতু নির্দিষ্ট, এই দূরত্বটা কম এখানে বসায় আমি অঙ্ক করতে যাব, তখন ওই দুই জায়গার জি এর মান বেশি হবে। আর এই যে এখান থেকে বিষুবীয় অঞ্চলের দিকে তুমি যদি যাও, ওই বিষুবীয় অঞ্চলের দিকে যখন তুমি যাওয়া শুরু করবা তখন বিষুবীয় অঞ্চলে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব আস্তে আস্তে বাড়তে থাকে। আর যখন নিচের দূরত্বটা বাড়তে থাকে তখন জি এর মানটা আস্তে আস্তে কমতে থাকে। এই জন্য পৃথিবীর কেন্দ্র থেকে দুই মেরুতে দূরত্ব কম হওয়ার কারণে ওইখানে জি এর মান সবচেয়ে বেশি। আর এই বেশিটা হচ্ছে 9.83। আমরা এখানে যদি জি এর আদর্শ মানটা ধরি, আমরা জানি জি এর আদর্শ মান হচ্ছে 9.8 এম ইজ ইনভার্স 2, অর্থাৎ দূরত্ব বাই সময় স্কয়ার। এখন এই জি এর মানটা তুমি যদি মেরু অঞ্চলে চলে যাও, তাহলে মেরু অঞ্চলে পৃথিবীর কেন্দ্র থেকে মেরুর দূরত্ব কম হওয়ার কারণে এই জি এর মানটা তখন দাঁড়ায় 9.83, মানে সবচেয়ে বেশি। আর যদি আস্তে আস্তে তুমি এই মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলের দিকে যাও, তাহলে জি এর মান আস্তে আস্তে কমতে থাকে, তখন জি এর মান দাঁড়ায় 9.78। দেখো তাহলে জি এর আদর্শ মানটা হচ্ছে 9.8। যখন আমরা মেরু অঞ্চলে যাই তখন পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দূরত্ব আস্তে আস্তে কমতে থাকার কারণে এখানে জি এর মান সবচেয়ে বেশি 9.83। আর যখন মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলে যায় তখন কেন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব আস্তে আস্তে বাড়তে থাকে, এই কারণে জি এর মান কমতে থাকে, আর সেইখানে জি এর মান হচ্ছে 9.78। তাহলে আমরা জি এর মান এভাবে আমরা বিভিন্ন জায়গায় জি এর মান আমরা বের করতে পারি, যদি আমরা ওই জায়গাটার দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে কত বলে। অনেকের প্রশ্ন আসছে, স্যার জি এর মান ওই জায়গাটার দূরত্ব আমি কিভাবে জানবো? দেখো পৃথিবীর একটা ব্যাসার্ধ আছে, সেই ব্যাসার্ধটা নির্দিষ্ট, তুমি সেটা বইতে পাইবা। ওই ব্যাসার্ধর সাথে তুমি যদি পৃথিবীর কেন্দ্র থেকে ওই জায়গাটার পৃথিবীর পিঠ থেকে ওই যে জায়গাটার তুমি জি এর মান বের করবা, ওই জায়গাটার উচ্চতা কতটুকু সেটা তুমি যদি জানো, তাহলে ব্যাসার্ধের সাথে সেটা যোগ করে দিলে তুমি ওই জায়গাটার কেন্দ্র থেকে দূরত্ব কত সেটা তুমি পাইবা। ওই মানটা তুমি এখানে বসাই, তুমি অটোভাবে তুমি ওই জায়গাটার জি এর মান বের করতে পারবা। তাহলে দেখো আমরা আজকের এই ক্লাসে কি শিখলাম। একটা হচ্ছে অভিকর্ষ কাকে বলে, এরপরে অভিকর্ষজ ত্বরণ কাকে বলে, অভিকর্ষজ ত্বরণের আদর্শ মানটা কত, অভিকর্ষজ ত্বরণ আমরা ব্যাখ্যা করাই কিভাবে অভিকর্ষজ ত্বরণ বের করা হয় সেটা দেখলাম। আর বিষুবীয় মেরু অঞ্চলে জি এর মানটা কত, অভিকর্ষজ ত্বরণের মান কত, বিষুবীয় অঞ্চলে জি এর মানটা কত সেটা আমরা বের করে একটু আগে আমি তোমাদেরকে দেখালাম। তো আশা করি তোমরা এই ক্লাস থেকে কিছুটা উপকৃত হবে এবং তোমাদের অ্যাসাইনমেন্টগুলো তৈরি করতে তোমাদের জন্য সহজ হবে। আরও যে সামনে অ্যাসাইনমেন্টগুলো দিবে সেই অ্যাসাইনমেন্টগুলো তোমরা সহজে তৈরি করতে পারবা, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।